লক্ষ্য করলাম রমেশ আমাকে তখন থেকেই এক দৃষ্টিতে দেখছিল। হঠাৎ করেই সে আমাকে আলতো করে জড়িয়ে ধরল। অনেক বছর পর কোনো পুরুষের আলিঙ্গন পেলাম। আমি অবাক হয়ে তাকে দূরে সরিয়ে দিলাম। তখন রমেশ বল, ম্যাডাম, আজ আপনার জন্যই আমি প্রথমবারের মতো নিজেকে ভালোবাসতে শিখেছি। জীবন সত্যিই সুন্দর, শুধু সেটাকে কিভাবে উপভোগ করতে হয় তা জানা দরকার। আজ আপনি আমাকে সম্পূর্ণ বদলে দিয়ে আমার উপর অনেক বড় অনুগ্রহ করেছেন। সত্যিই আমি এখন অনেক ভালো লাগছি। রমেশের মুখে সেই আনন্দের হাসি দেখে আমিও খুশি হয়ে গেলাম, কারণ কোনো গরিবের উপকার করতে আমার অনেক ভালো লাগে। পরের দিন থেকেই রমেশ খুব পরিপাটি ও সুশৃঙ্খলভাবে থাকতে শুরু করল। সে মাত্র দুই বছরের হলেও গ্রামের ছেলে হওয়ার কারণে তার শারীরিক গঠন ছিল মজবুত। সে প্রতিদিন বাড়িতেই শরীর চর্চা করত, আর তার উচ্চতাও বেশ ভালো ছিল। একদিন আমি তার পড়াশোনা সম্পর্কে জানতে চাইলে সে বলল, এখন আর তার পড়াশোনায় মন নেই। প্রতিদিন সকালে অফিসে যাওয়ার আগে আমি আমার সন্তানের প্রতি ভালোবাসা প্রকাশ করতাম। আজ সকালে অফিসে যাওয়ার আগে যখন আমি আমার ছেলে কুনালকে আদর করতে গেলাম, দেখি সে রমেশের কোলে বসে আছে। হঠাৎ আমার ছেলে কুনাল মুখটা ঘুরিয়ে নেয়, আর আমার ঠোঁট অজান্তে রমেশের গালে স্পর্শ করে। আমি কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েছিলাম এবং দ্রুত রমেশের কাছে ক্ষমা চাইলাম। ঘটনাটি আমাকে অস্বস্তিতে ফেলে দিলেও রমেশ বিষয়টি সহজভাবে গ্রহণ করল। আমি তখন রমেশের কাছে ক্ষমা চেয়ে অফিসে চলে গেলাম। সন্ধ্যায় যখন বাড়ি ফিরলাম তখনও আমি রমেশের চোখে চোখ রাখতে পারছিলাম না। রমেশ কুনালকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিল। তারপর আমরা একসঙ্গে রাতের খাবার খেয়ে নিলাম। খাওয়ার পর আমি আমার ঘরে গিয়ে ওষুধ খেতে লাগলাম, কারণ আমার মাইগ্রেনের সমস্যা ছিল। ওষুধ খাওয়ার পরও আমার মাথার ব্যথা কমছিল না, তাই আমি মাথা ধরে বসেছিলাম। কিছুক্ষণ পর রমেশ ঘরে এলো। আমাকে এমন অবস্থায় দেখে সে জানতে চাইল কি হয়েছে। আমি বলার পর সে আমার মাথায় ধীরে ধীরে মালিশ করতে শুরু করল। রমেশের মালিশে আমার মাথার ব্যথা ধীরে ধীরে কমতে শুরু করল, আর আমি আস্তে আস্তে গভীর ঘুমে ডুবে গেলাম। সেই রাতে আমার ঘুম খুবই ভালো হয়েছিল। পরের দিন আমাদের অফিসে ট্রেডিশনাল ডে উদযাপন ছিল। আমি ঠিক করেছিলাম যে সেদিন গুজরাটি পোশাকে সাজব। আমি ঘাগড়া পরেছিলাম, কিন্তু স্কার্টের গিট বাঁধতে গিয়ে বেশ অসুবিধায় পড়েছিলাম। আমার কোনো সহায়তা ছিল না, তাই আমি ঘরে কাজ করা রমেশকে ডেকে গিট বাঁধতে বললাম। গিট বাঁধার সময় তার হাত আমার পিঠের উপর দিয়ে স্পর্শ করছিল। আমি বিশ্বাসটাকে গুরুত্ব দেইনি, কারণ তখন আমার কাছে আর কোনো উপায় ছিল না। প্রস্তুত হয়ে যখন আমি বের হতে যাচ্ছিলাম তখন রমেশ আমাকে থামিয়ে দিল। রমেশ ঘর থেকে কাজল নিয়ে এসে আমার কানের পেছনে লাগিয়ে বলল, ম্যাডাম, এখন আপনাকে আর কেউ নজর দিতে পারবে না। আপনি সত্যিই খুব সুন্দর লাগছেন। আপনি এমনিতেই অনেক সুন্দর, আর আজকে আরও সুন্দর লাগছেন। তার কথা শুনে আমি হেসে ফেললাম এবং বাইরে বেরিয়ে পড়লাম। সেদিন সন্ধ্যায় যখন আমি বাড়ি ফিরলাম তখন আমার সঙ্গে আমার এক বান্ধবী এবং তার বন্ধু ছিল। রমেশ সেদিন অসাধারণ খাবার তৈরি করেছিল। আমার বান্ধবী পরের 4 দিন আমার বাড়িতে থাকার সিদ্ধান্ত নিয়েছিল, আর তার বন্ধু আমাদের সঙ্গে পরের 3 দিন ছিল। পরের দিন রাতে রমেশ খাবার তৈরি করে আমার বান্ধবী তানিয়া এবং তার বন্ধুকে ডেকে খেতে বলল, কিন্তু তারা নিজেদের ঘরে বসে পানীয় খাচ্ছিল। তানিয়া অনেকটাই পান করে ফেলেছিল এবং খাওয়া ছাড়াই ঘুমিয়ে পড়েছিল, আর তার বন্ধু সুনীল আমাদের সঙ্গে খাবার টেবিলে বসে খেতে শুরু করল। সুনীল আমাকে উদ্দেশ্য করে বলল, প্রিয়া, তুমি তো তানিয়ার থেকেও সুন্দর। সুনীলের কথায় রমেশ তার দিকে রাগী দৃষ্টিতে তাকালো এবং খাওয়া শেষ করে নিজের ঘরে চলে গেল। সুনীলে চলে যাওয়ার পর সে আমার কাছে এসে বলল, ম্যাডাম, আপনার এই ধরনের বন্ধুরা আমার ভালো লাগছে না। তখন আমি রমেশকে ধমক দিয়ে বললাম, আমি তোকে পরিবারের সদস্যের মতো মনে করি। এর মানে এই নয় যে তুই আমার অতিথিদের নিয়ে কিছু বলবি। তোর কাজ হচ্ছে বাড়িতে আসা অতিথিদের সেবা করা, তুই শুধু সেটাই করবি। আমাকে শেখানোর চেষ্টা করার দরকার নেই। আমি আমার ঘরে চলে গেলাম। যদিও আমি রমেশকে ধমক দিয়েছিলাম তবুও সে আমার জন্য পানি নিয়ে এলো। আমি আমার ওষুধ খেয়ে পানি পান করে শুয়ে পড়লাম। সেদিন রমেশ আমার ঘরে ঘুমাতে আসেনি বলে মনে হচ্ছিল, কিন্তু সকালে ঘুম ভাঙতেই দেখি সে আমার পাশে শুয়ে আছে। সকালে ঘুম থেকে উঠতেই দেখি তানিয়া আমার সামনে দাঁড়িয়ে আছে এবং তার মুখে বিরক্তির ছাপ। রমেশকে সামনে আনা হলো। তার হাতে তানিয়ার ওনাটা বাঁধা ছিল। তানিয়া ক্ষুব্ধ কণ্ঠে বলল, তোমার এই গ্রাম্য কাজের লোকটা আমার বন্ধুর হাত ভেঙে দিয়েছে। রমেশ তখন মাথা নাড়ল এবং শান্তভাবে বলল, ম্যাডাম, আমি কিছুই করিনি। রাতে সুনীল সাহেব মদ্যপ অবস্থায় ছিল, সম্ভবত তার ভারসাম্য হারিয়ে পড়ে গিয়েছিলেন। আমি তো সুনীল সাহেবের উপর হাত তুলতে যাব কেন? তানিয়া তখনও কিছুটা অস্বাভাবিক অবস্থায় ছিল বলে মনে হলো। রমেশ আমার জন যে তাদের কাছে ক্ষমা চেয়ে নিল। তানিয়া ও সুনীল তখন সেখান থেকে চলে গেলেন এবং রমেশ আমার কাছেও ক্ষমা চাইতে শুরু করল। আমি জানতাম রমেশ কোনো ভুল করেনি। আজ আমি ছুটি নিয়েছিলাম কারণ কয়েকদিন ধরে আমি খুব ব্যস্ত ছিলাম, তাই ভাবলাম আজ একটু নিজেকে সময় দেব। সকালের নাস্তা করার পর আবারও 1 ঘন্টার জন্য ঘুমিয়ে পড়লাম। রামার ছেলে কুনালও আমার সঙ্গে ঘুমিয়ে পড়েছিল। ঘুম থেকে উঠে মনে হলো 1 কাপ চা খুব দরকার। আমি রমেশকে ডেকে চা বানানোর জন্য বললাম। আমি তাকে অনেকক্ষণ ধরে ডাকছিলাম, কিন্তু তার কোনো সাড়া পাচ্ছিলাম না। তাকে খুঁজতে খুঁজতে আমি তার ঘরে গেলাম। সেখানে দেখলাম রমেশ
মাত্র স্নান সেরে বাথরুম থেকে বেরিয়ে এসেছে, তার গায়ে তখনও শার্ট ছিল না। আমি প্রথমবারের মতো তাকে এমনভাবে দেখলাম। রমেশের শরীর ছিল খুব শক্তিশালী, যেন কোনো যোদ্ধার মতো। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। বহু বছর পর আমি কোনো যুবককে এভাবে খালি শরীরে দেখলাম। আমি একদৃষ্টিতে তাকিয়েছিলাম, আমার যেন হুঁশ ছিল না। এই মুহূর্তে রমেশ আমাকে ডাক দিল, তখন দেখি সে শার্ট পরে আমার সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু আমি তখনও তাকিয়ে আছি, যেন আমার মনোযোগ ছিল অন্য কোথাও। রমেশ আমার চোখের সামনে হাতের চুটকি বাজালো। আমি হুঁসে ফিরলাম, তাকে বললাম আমার জন্য 1 কাপ চা বানিয়ে। তখনই আমার দৃষ্টি মামির কানের দিকে গেল, আর আমি বিস্মিত হয়ে পড়লাম। তার এক কানে টপস ছিল, কিন্তু কানে কিছুই ছিল না। আমি অবাক হয়ে বললাম, মাম, আপনার টপস কোথায়? মাম তৎক্ষণাৎ নিজের কানের দিকে তাকালেন এবং বললেন, মনে হয় কোথাও পড়ে গেছে, হয়তো ঘরেই কোথাও আছে। আমাদের বাড়িতে এমন কেউ আসে না যে চুরি করে নিয়ে যাবে। আমি হাত বাড়িয়ে দিলাম, আর তিনি আমার মুঠো খুলে দেখলেন যে সেই টপস আমার হাতেই ছিল। এটি দেখে মাম আমার দিক থেকে দৃষ্টি সরিয়ে নিলেন। অদ্ভুত ব্যাপার হলো, মাম একবারও জিজ্ঞেস করলেন না এই টপস আমার কাছে কোথা থেকে এলো। তিনি চুপচাপ টপস নিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। কিন্তু আমার মাথায় অনেক চিন্তা ঘুরছিল, এটা আসলে কি ঘটল। এরপর থেকে আমি মামুর সঙ্গে আরও বেশি দূরত্ব বজায় রাখতে শুরু করলাম। এই ঘটনা ঘটার প্রায় 1 মাস পর মামুর শরীর খারাপ হতে শুরু করল। তিনি যা খেতেন বা পান করতেন তা আর হজম হতো না। সারাদিন তিনি শুয়ে থাকতেন, কাজও করতে পারতেন না। মামা পুরো বিষয়টা নিয়ে খুবই অস্থির ছিলেন এবং বললেন, তুমি জানো, তুমি অসুস্থ হলে পুরো বাড়ি অগোছালো হয়ে যায়, চলো তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। কিন্তু মাম বললেন তিনি ডাক্তার দেখাবেন না, বাড়ির ওষুধেই সেরে উঠবেন। 3 দিন কেটে গেল, কিন্তু মামার স্বাস্থ্যের কোনো উন্নতি হল না। আমি বললাম, মাম, আমি আপনাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি, কিন্তু তিনি অস্বীকার করলেন। তবে যখন তার অবস্থা আরও খারাপ হল, তখন মামা তাকে জোর করে ডাক্তারের কাছে নিয়ে গেলেন। ডাক্তার দেখানোর পর যখন তারা বাড়ি ফিরলেন, মামা প্রচণ্ড রেগেছিলেন। উঠানে ঢুকেই মামার সঙ্গে তর্ক শুরু করলেন। তিনি চিৎকার করে বললেন, আমাকে বলো, তুমি এই অপরাধ কখন করেছ? তুমি কিভাবে আমার সঙ্গে এমন করতে পারলে? আমি কিছুই বুঝতে পারছিলাম না মামা কেন এত রেগে আছেন। মাম তখন অসুস্থতার কারণে খুব দুর্বল হয়ে পড়েছিলেন, আর তার মুখের রং ফিকে হয়ে গিয়েছিল। আমি বললাম, মামা, আপনি দেখছেন না মামির শরীর খারাপ, আপনি কেন তাকে এমন বকাচকা করছেন? আমার কথা শেষ হওয়ার আগেই মামা আমার মুখে একটি জোরালো চট মারলেন। মামা রেগে ফেটে পড়ে বললেন, এই সমস্ত ঝামেলার মূল তুই, তোর লজ্জা নেই? নিজের মামার সঙ্গে এমন কাজ করছিস? একটা শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। আমি বললাম, আপনি এসব কি বলছেন? মামা বললেন, এই হলো আসল সত্যি। আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, এটা তো আপনার স্ত্রী, যদি তিনি মা হতে চলেন তাহলে আপনার খুশি হওয়া উচিত। এতদিন ধরে আপনি নিঃসন্তান ছিলেন, আর এখন যদি আল্লাহ আপনাকে সন্তান করেন তাহলে আপনি আনন্দিত হওয়ার বদলে উল্টো আমার উপর দোষারোপ করছেন। আপনি ঠিক আছেন তো? মামি আমার মাসুম, আমি কিভাবে এমন কিছু করতে পারি? এটি অসম্ভব। আমার কথা শেষ হতেই মামা বললেন, আমি সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা রাখি না, আমি এক নিঃসন্তান পুরুষ, আর সে তোমার মাম, তোমার মা নয়। আমার সামনে নিষ্পাপ সাজতে এসো না। যা কিছু তোমরা দুজন করেছ, আমি কখনো এই মহিলাকে আমার জীবনে আর রাখতে পারবো না। আমি বুঝতে পারছিলাম না, যেন আমার মাথায় কেউ বোমা ফাটিয়ে দিল। এ ধরনের কথা সেই দিনই মামা মামুর সঙ্গে বলেছিলেন যখন আমি স্কুলে যাচ্ছিলাম। সেই সময় আমি থেমে গিয়েছিলাম, কিন্তু এই কথাকে এত গুরুত্ব দিইনি। ভেবেছিলাম মামা রাগের মাথায় বলছেন, আসল সত্যি এমন হতে পারে না। আমি তখনও এই চিন্তাগুলো থেকে মুক্তি পাইনি, যখন মামা মামিকে তালাক দিয়ে বললেন, এখনই বেরিয়ে যাও এখান থেকে। মামা আমাদের দুজনকে জোর করে বের করে দিলেন। মামি তখন কাঁদতে কাঁদতে ভেঙে পড়ছিলেন। সেই মুহূর্তে আমি কোনো প্রশ্ন করতে পারিনি, তাই মামিকে নিয়ে আমি আমার বাড়িতে চলে এলাম। সেখানে ভাড়াটিয়াদের 2 দিনের সময় দিলাম বাড়ি খালি করার জন্য। আমি মামিকে নিয়ে ঘরে বসেছিলাম, কিন্তু বুঝতে পারছিলাম না কিভাবে কথাটা শুরু করব। আমি বললাম, আপনি হয়তো আমাকে এমন কিছু খাইয়ে অপরাধে জড়িয়েছেন, কিন্তু কেন? হ্যাঁ, আপনি আমার মা নন, কিন্তু আমি আপনাকে সবসময় মায়ের মতোই সম্মান দিয়েছি। কেন আপনি এমন কিছু করলেন? আমি সবসময় মামিকে মায়ের মতো সম্মান দিয়েছি। কিন্তু তিনি কোনো উত্তর দিলেন না, কেবল আমাকে এক অদ্ভুত দৃষ্টিতে দেখতে লাগলেন। ভাড়াটিয়ারা চলে গিয়েছিল, আর সেই বাড়িতে শুধু আমি আর মামি ছিলাম। আমি মামিকে বললাম, এই ভুল মিটিয়ে ফেলুন, আমি কোনো সম্পর্ক মানি না, আমি কিছুই বুঝি না। তবুও মাম কোনো উত্তর দিলেন না। কয়েক মাস এমনই কেটে গেল, কিন্তু যখন তাদের বাড়িতে একটি কন্যা সন্তানের জন্ম হল, তখন তারা তার ডিএনএ পরীক্ষা করালেন এবং সেটা তার স্বামীর সঙ্গে মিলে গেল। এরপর মামি আমাকে পুরো সত্যি বললেন। তিনি বললেন, আমার স্বামী নিঃসন্তান ছিলেন, তবে তার চিকিৎসা সম্ভব ছিল, কিন্তু তিনি কখনো চিকিৎসা করাতে রাজি হননি। আমি গোপনে তাকে হাকিমের ওষুধ খাওয়াতাম, আর ওষুধ খাওয়ার পর তিনি সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতেন। তাই আমি তোমাকে ঘুমের ওষুধ দিতাম, যাতে তুমি ঘর থেকে বের না হও। এই বাচ্চাটি আমার স্বামীর সন্তান। আমি জানতাম তাকে আগে থেকেই বোঝাতে পারতাম না, তাই আমি তাকে বলেছিলাম, এই সন্তান তোমার, তুমি চাইলে ডিএনএ পরীক্ষা
করিয়ে নাও। যদি প্রমাণ হয় যে সে তোমার সন্তান নয় তুমি আমাকে তালাক দিতে পারবে, কিন্তু যদি সে তোমার সন্তান হয় তাহলে আমাকে তোমার স্ত্রীর মতো গ্রহণ করবে। তালাকের সময়ও মামা বলেছিলেন যদি এই সন্তান আমার না হয় তবে আমি তালাক দেব। এখন যখন প্রমাণিত হয়েছে যে এই মেয়ে তার সন্তান, তখন তালাক কার্যকর হয়নি। মামা মামিকে ফিরিয়ে নিতে আসছিলেন, কিন্তু আমি যাওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করলাম। আমি বললাম আমি আমার বাড়িতে একাই থাকতে পারব, আমার বাবার ব্যবসাও সামলাতে পারব, আমি চাই না আমার জন্য আপনার জীবন কোনো সমস্যায় পড়ুক। মামি আমাকে বললেন যদি তুমি ভাবো আমি তোমার সঙ্গে কোনো ভুল করেছি তা সত্যি নয়, আমি তোমাকে সবসময় আমার ছেলের মতোই ভালোবেসেছি। সেই দিন যে টপস পড়েছিল সেটা সম্ভবত আমি তোমার বই তুলতে গিয়ে ফেলে দিয়েছিলাম, কিন্তু এখন সব ভুল বোঝাবুঝি দূর হয়েছে। তবুও আমি মামির কথায় রাজি হলাম না এবং আমি নিজের বাড়িতে থাকার সিদ্ধান্ত নিলাম। আমার যা সঠিক মনে হয়েছিল আমি সেটাই করেছিলাম। গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবে না। আরও মজার মজার রোমান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না। ধন্যবাদ।